আমি জানি না শিবির বদল কেন দল তৃণমূল কংগ্রেস দলের মধ্যে একটা মতান্তর দলের একটা মতান্তর থাকতে পারে। অতীতেও হয়েছে, কংগ্রেস থেকে ইন্দিরা কংগ্রেস, কংগ্রেস থেকে নব কংগ্রেস, কংগ্রেস কমিউনিস্ট পার্টিও দুভাগে ভাগ হয়েছে বিষয়টাকে আছে। জনসংঘ ভারতীয় জনতা পার্টি হয়েছে, না রাজনৈতিক পার্টির ইতিহাস মানুষ যখন বিষয়টাকে রাখে। তা আমি মনে করি এই দলের মধ্যে সব মানুষই একটা জায়গায় সংগঠিত হতে চাইছেন, সমালোচনা করতে চাইছেন। যারা ওদিকে দলের আছে তাদের সঙ্গে তাদের মতামত আছে। এই গণতন্ত্রের নিয়ম অনুযায়ী দলীয় কর্মীদের, দলীয় নেতৃত্বের কথাটা মেনে নিয়ে দলকে আরও সংগঠিত করা উচিত এবং বিষয়টাকে রাখা উচিত। আমি মানে আমরা সেই একসাথে কাজ করতে গেলে, দলকে এগোতে গেলে, সঠিক বিরোধী পক্ষ অবস্থান করতে গেলে সরকার পক্ষের ভালো কাজকে প্রশংসা করা আর সমালোচনা করার কাজকে সরকারকে বিষয়গুলো করা, এটাই বিরোধীদের জন্য মানুষ চায়। সরকার পক্ষ কাজ করলে বিরোধী পক্ষে চাবে। এই যে অবস্থান সংসদীয় গণতন্ত্রে, এই অবস্থান একটা আমাদের পলিটিক্যাল পার্টিকে নিতে হবে। কারণ আমরা মাল্টি পার্টি সিস্টেম আমাদের দেশে, আমাদের এক পার্টি সিস্টেম আমাদের দেশে না। মাল্টি পার্টি সিস্টেমে গণতন্ত্রে সরকার পক্ষের সঙ্গে বিরোধী পক্ষেরও ভূমিকা আছে এবং ভূমিকা আছে। আমরা সেই ভূমিকা পালন করার জন্য আমাদের যারা নেতৃত্ব তারা বিষয়টাকে রেখেছেন, আমি তাদের সঙ্গে সহমত পোষণ করেছি। আর সত্যি দলে কোনো বলার জায়গা থাকতো না, দলে কোনো বলার জায়গায় থাকতো না। অনেক ইতিহাস, সেগুলো বলে আর আমি সময় নষ্ট করবো না। আমি এক্সিস্টিং এমএলএ আরেকজনকে কি হবে না হবে হাওয়া ছড়িয়ে দেবে, বিষয়গুলোকে করলো। তার জন্য দলের কোনো বিধান নেই, দলের কোনো বিষয় কিছু নেই, দলের থেকে রিভিউ নেই, এলাকার নিয়ে কোনো কথা বলবো তার কোনো ব্যবস্থাপনা ছিল না, দলের মধ্যে কোনো আভ্যন্তরীণ গণতন্ত্র ছিল না। আজকে আমাদের যেটা বলেছেন কালেকটিভ ডিসকাশন, একটা জানেন যে একটা পলিটিক্যাল পার্টিতে অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং ডিসকাশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারপর সিদ্ধান্ত ফেরত। এই তিন সমন্বয় একটা পলিটিক্যাল পার্টি সঠিক পার্টি হিসেবে গড়ে তুলতে হবে। সে সমন্বয় আমি দলে এমন কোনো জায়গায় ছিলাম না যে আমার বলার মতো জায়গা। এটা দলে যখন ডিসকাশন উঠেছে, ব্যাপক নেতৃত্ব যখন বলছে, তখন তো একটা মতামত আসে। একটা মতামত, আমি যে স্তরে কাজ করি সেখানে একা এটা ইন্ডিভিজুয়াল মতামত দিয়ে কোনো লাভ হয় না। যখন একটা এরকম মতবিরোধ হয় তখন আমি অনেক ধৈর্য ধরে জানারই চেষ্টা করেছি। আমি কখনো না, আমি আজকে কথা বলিনি, এর আগে কথা হয়েছে, আমি অবশ্যই গণতন্ত্র ছিল না, একবার ছিল। আমারও কোনো সিদ্ধান্ত নিতে গেলে, যেমন আমার নির্বাচন দেখুন, পাশের বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত নেতৃত্ব, আমি বিধানসভার প্রার্থী, আমার কর্মীরা একটু করেন, আমরা চিরকাল ভালো পারফরমেন্স করি, লোকসভাতে ভালো ভোট দিই, বিষয়গুলোকে করি। নেতার বাড়িকে যোগদান না করলে একটা মানে ব্যাপার হবে না। আমি সেই দলের মধ্যে পড়ি না, আমার সময়ও থাকে না, বিষয় সকাল থেকে রাত্রিরে পরিশ্রম, ফলে একটা ব্যাপক পরিমাণে অভিমান, ক্ষোভ ইত্যাদি ছিল। সেটা বলার জায়গাও থাকে না, একটা অবস্থার পরিপ্রেক্ষিতে বলে। আপনার সঙ্গে স্বামী স্ত্রী যখন মতবিরোধ হয়, আপনি প্রথম ব্যাপারটাকে আর বাইরে নেন না, কিন্তু যদি এটা কখনো পাবলিক হয় তখন পাবলিকলি বলতে হয় এটা এখন ঘটনা হয়েছে। আমাদের নেতৃত্ব একটা ব্যাপারটাকে দেখেছেন সবাই মিলে, একটা স্টলওয়ার সমস্ত নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে বাকি সব নেতৃত্ব যারা তার দীর্ঘদিনের সহকর্মী, তারা সবাই একটা মঞ্চে এসেছে। এই মঞ্চ ছেড়ে আমি বলুন কোন 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 আমি যদি সত্যি গণতন্ত্রের বিরোধী পক্ষকে নিতে হয়, এই সলিডারিটিটাকে রেখেই আমাকে এগোতে হবে। আমার কর্মীদেরকে নিয়ে আমার এগোতে হবে। সলিডারিটি না থাকলে আমার কখনো এগোতে হবে। কোন চাপ দেখুন না, এত বছর রাজনীতি করি, আরে বোধহয় সম্পত্তির হিসাব কবে নেবেন বলুন, আমি দিয়ে দিতে পারি। দেখলে আমি যে বাড়িতে থাকি, দেখে গিয়ে অবাক হবেন আপনার। আমি জানি না আপনার বাড়িটা কেমন, আপনি নিজেও লজ্জা পাবেন। ওইসব বলে কোনো লাভ নেই। দুহাত তুলে বিষয়গুলো করি, চিরকাল আমি বলে এসেছি বড় লোকের সাহায্য করি, গরিব মানুষকে সেবা করি, এটা আমার ক্যারেক্টার। এটা আমি তো প্রায় বললাম, ধরুন কারুকে আমি ব্যক্তিগত ইঙ্গিত করে না, আমার ঠিক কাজ না। এটা ঠিক যে পার্টিটাকে সর্বনাশ করার মূলে একটা এরকম আইপ্যাক, এরকম বিষয় অনেকগুলো বিষয়গুলোকে আছে। আজকে দোষ দেওয়ার সময় না, আজকে আমরা কালেক্টিভলি সবাই জয়েন করে আগামী দিন কাজের মধ্যে দিয়েই প্রমাণ হবে। আমি তো এটা আমার 2-4 দিন আগে থেকেই কথা হচ্ছে। আমাকে তো মেন্টাল সেট আপ লাগে, কথাবার্তা বলতে লাগে। নেতৃত্ব যারা তার সবার সাথে কথাবার্তা বলেছি, এরা কেউ আমার ব্যক্তিগত সহকর্মী, কেউ আমার বন্ধু, কেউ আমার নেতা, সবার সাথে কথাবার্তা বলে এটা ঠিক হয়েছে। ঋতব্রত আমার দীর্ঘদিনের পরিচিত, আমরা একসময় একসঙ্গে সিপিএম করতাম।
সবটা মিলিয়ে দাঁড়িয়ে কথোপকথন, আলোচনা, যুক্তি, তর্ক সবটার মধ্যে আমার নিজের সেন্সেশন হয়েছিল যে বিষয় প্রথমে ভেবেছিলাম কিপ ইট মাম থাকবো, দেখা যাক। তো দেখা গেল যে একটা সবাই নেতৃত্ব একটা জায়গায় আছে, তাহলে কি জন্য আমি কোথায় পার্টিসিপেট, আমাকে সেটা ঠিক করে নিতে হবে। কীভাবে করবো আমরা ঠিক করে নিতে, আমার জেলায় যদি বলেন একদম সে রতিন ঘোষ থেকে আরম্ভ করে, নারায়ণ গোস্বামী থেকে আরম্ভ করে আমার জেলার সবাই, সুজিত বসু জেলে, বাকি সবাই কিন্তু আমাদের জেলার যারা আছেন প্রত্যেকে এই শিবির এখানে এসছেন। তাহলে এখানে দাঁড়িয়ে আমরা চাইবো না সংগঠন করতে গিয়ে নিজেদের মধ্যে বিষয়টা থাকে, আসুন ফ্রেন্ডলি। সভাপতি পদে কি যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি কি সেই দায়িত্ব? না, আমি তো বারাসাত সংসদীয় জেলায় কাকরদি চলে যাওয়ার পর আমাকে আজকে বলেছেন যে কালকে সভাপতি হিসেবে আমার বারাসাত আমাদের তো সংসদীয় জেলা, সেই জেলায় আমাকে সভাপতি করার কথা বলেছেন। কালকে তারা দল থেকে ঘোষণা করবে। দাদা, রাজারহাটের মানুষ আপনাকে কি বঞ্চনা করেন? আগামী দিনে সংখ্যালঘু মানুষের যে ভোটটা সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ছিল, এখন কি সংখ্যালঘু মানুষ চান তাদের নিরাপত্তা, তাদের বিষয়, এবং সেটা আমরা তো তৃণমূল কংগ্রেস ছেড়ে কোনো একটা অন্য কোনো সাম্প্রদায়িক দলে গিয়ে যাইনি। আমরা গেছি একটা এই রাজনৈতিক দলে আমাদের মতান্তর থেকে আমাদের কাজ করতে গিয়ে যে মতান্তর বা মতবিরোধ তাকে সামনে রেখে আমরা এগিয়েছি, সেই জন্য আমরা সেইভাবে ব্যাপারটাকে রেখেছি। সুতরাং এটা একদম সংখ্যালঘু মানুষরা ওয়েলকাম করছে তাদের নিজের নিরাপত্তা, নিজেদের বিষয়। এবং আমি নিজে সংখ্যালঘু অঞ্চল থেকে উঠেছি এবং সংখ্যালঘু মানুষ আশীর্বাদ চান আমার কাছে, আমার চাই যে আমার নেতৃত্ব আমার যেন এই থাকে, না মানুষের আশীর্বাদ আমি সবসময়